আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আলোচক হিসাবে আমন্ত্রিত অতিথি যিনি আছেন, আপনারা তাকে সবাই চেনেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব রাহাত মিনহাজ। জনাব রাহাত মিনহাজ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব রাহাত মিনহাজ, একটা জিনিস আপনি খেয়াল করেছেন যে আমাদের যে এই যে জাতীয় সংসদের প্রথম অধিবেশনটা হয়ে গেল, এই অধিবেশনে নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। কিন্তু খুবই দুঃখজনক ভাবেও আমি যেটা খেয়াল করেছি যে এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বিদায়ের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে একটা চুক্তি করে গেলেন, যে চুক্তির মানে ভেতরে কি আছে না আছে তারা তখন প্রকাশ করলেন না। পরবর্তী সময়ে আমরা বিভিন্ন সোর্স থেকে এই চুক্তির তথ্যগুলি পেতে থাকলাম এবং পেয়ে আমার কাছে যেটা মনে হলো, এটা একটা গোলামী চুক্তির মতো হয়েছে। এই চুক্তিটা নিয়ে জাতীয় সংসদে কেউ কোনো আলোচনা করলো না, না সরকারি দল না বিরোধী দল। তার মানে কি? তাহলে কি আমরা ভুল বুঝেছি? তাহলে কি এই চুক্তিটা খুবই জনহিতকর কোনো চুক্তি হয়েছে? আপনি কিভাবে দেখেন জিনিসটা? আপনাকে আমি একটা তথ্য দিয়ে শুরু করি। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সবচেয়ে বড় অর্থনৈতিক প্রকল্প ছিল হচ্ছে আপনার পদ্মা সেতু প্রকল্প। এবং এই পদ্মা সেতু প্রকল্পের আপনার ব্যয় ছিল, আমি একটু দেখে বলি আপনাকে, খুব সম্ভবত 30,700 কোটি টাকা। আর বর্তমান সময়ে অর্থাৎ একদিন আগে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে মার্কিন বিমান নির্মাণ কোম্পানি বোয়িং এর সাথে, সেখানে 14টি উড়োজাহাজ কেনার জন্য বাংলাদেশ সরকারের ব্যয় হবে 45,408 কোটি টাকা। আপনি খেয়াল করে দেখেন, 45,408 কোটি টাকা। পদ্মা সেতু প্রকল্পের চাইতেও হচ্ছে আপনার 1500 কোটি টাকা বেশি। একটু খেয়াল করে দেখেন, এত বড় একটা চুক্তি এই সরকারের বাস্তবায়ন করছে, এই সরকারের সময় কার্যক্রম শুরু হয়েছে, সেই চুক্তি নিয়ে সংসদে একটা কথা বলার সাহস কেউ পায় না। এই চুক্তি নিয়ে তো, এই চুক্তি যদি জনহিতকর হতো, এই চুক্তি যদি আপনার আমার জন্য খুব উপকারী হতো, এই চুক্তি নিয়ে তো বাংলাদেশের সকল গণমাধ্যমে এই সরকারের সাফল্য প্রচার করতে ঢোল পেটানো শুরু করার কথা ছিল। চারিদিকে তো আপনার ধন্য ধন্য রব হওয়ার কথা ছিল। কিন্তু সেই চুক্তি নিয়ে সংসদে শুধুমাত্র রুমিন ফারহানা ব্যতীত, যিনি একটা আলোচনার জন্য মনে হয় একটা নোটিশ দিয়েছিলেন, এছাড়া কেউ কোনো কথা বললো না, কেউ একটা আলোচনা পর্যন্ত তুললো না। এটা একটা ভয়ঙ্কর রকমের একটা, আমি মনে করি বাংলাদেশের যে জনগণ, এই জনগণের আহ বিপক্ষে অবস্থান নিয়ে একটা কার্যক্রম বা একটা নীরবতা পালন করা, এবং এই নীরবতাকে আমি আত্মঘাতী না, মনে করি। আপনি মনে করছেন এটা আমাদের জন্য ক্ষতিকর। কিন্তু পুরো সংসদ, সরকারি দল, এই সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ, বিরোধী দল, বিরোধী দলে তো অনেক বিপ্লবী লোক আছে যারা নাকি একটা গাড়ি পাওয়ার জন্য কান্নাকাটি করে, একটা অফিস পাওয়ার জন্য কান্নাকাটি করে। তারা এত বড় বিমান যে চুক্তি, তারা হয়তো ভেবেছে যে দেশের মানুষের জন্য বিরাট একটা কাজ হলো, 12টা বোয়িং বিমান আমরা কিনতেছি, আমরা এখন এদিক সেদিক যাবো, বোয়িং এ করে যাবো। এই ধরনের কোনো চিন্তা তো তাদের মধ্যে কাজ করতে পারে। আসলে তারা তারা কি চিন্তা করে চুপ করে আছেন আমি জানি না। হ্যাঁ, কিন্তু শুধু আপনাকে আমি একটা কথা বলি, দেখেন, 2024-এর গণ অভ্যুত্থানের একটা বড় প্ল্যাটফর্ম ছিল, বড় আপনার জাস্টিফিকেশন ছিল হচ্ছে আপনার ভারতীয় আধিপত্যবাদের অবসান। আমি যদি বলি কথিত ভারতীয় আধিপত্যবাদের অবসান আপনি করেছেন, কিন্তু কথিত ভারতীয় আধিপত্যবাদের অবসান করে আপনি কার পকেটে ঢুকলেন, আপনি কার কার কাছে নিজের সবকিছুকে আপনার বিসর্জন দিলেন, সেটা আজ হোক, কাল হোক বা পরশু হোক, সেটা আপনার যথাযথ জায়গায় আলোচনা হবেই। এটা আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না। আপনি খেয়াল করে দেখেন, আমি আবারও বলছি, 45,000 কোটি টাকার একটা আপনার চুক্তি হয়েছে, 45,000 কোটি টাকার। সেটা নিয়ে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রে কেউ আলাপ করার প্রয়োজন বোধ করেনি। এই প্রকল্প, না, এটা এই হতে পারে চুক্তিটা তো মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হয়েছে। যে চুক্তি হয়ে গেছে সেটা নিয়ে আর আলাপ করে কি করবি? চুক্তি তো হয়েই গেছে। না, অন্তর্বর্তীকালীন সরকার তো দেশের ভালো মনে করেছে। অন্তর্বর্তীকালীন তো পুরো দলীয় সরকার না। তারা হয়তো ভেবেছে যে আমাদের বিমান আরো সমৃদ্ধ হবে এই চুক্তিটা করলে পর। তো সেই ভাবনাকে আপনি কিভাবে মানে ইগনোর করবেন? না, আপনি আপনি বিমানকে সমৃদ্ধ করেন, এটা 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 নিয়ে আপনার আমার কোনো আপত্তি নেই।
আমি আবার বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হয়েছে, পারস্পরিক শুল্ক নিয়ে যে চুক্তি হয়েছে, এই চুক্তি করতেও হয়তো বাংলাদেশ বাধ্য হয়েছে, কারণ বাংলাদেশের অর্থনৈতিক ব্যাকবোন অত স্ট্রং না। আমাদের তৈরি পোশাক আমেরিকাতে পাঠাতে হবে, সেজন্য আমরা হয়তো এই চুক্তি করতে বাধ্য হয়েছি। কিন্তু কথা হচ্ছে যে এই চুক্তির শর্তগুলো নিয়ে যথাযথ আলোচনা হয়েছে কিনা, এই চুক্তি করার জন্য যথাযথ কর্তৃপক্ষ আপনার অবহিত ছিল কিনা, এই এই জবাবগুলো আপনি আমাকে দেবেন না? এই জবাবগুলো মানুষের জানার অধিকার নেই? সেই অধিকার থেকে তো আপনি এর জন্য বঞ্চিত হতে পারেন না। এর জন্য আপনি কাকে দায়ী করবেন? চুক্তি তো হয়ে গেছে, আর নতুন করে আর জবাব দিতে কি আছে? এটার জন্য আপনি কাকে দায়ী করবেন? এই বর্তমান সরকারকে দায়ী করবেন, নাকি অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করবেন, নাকি যারা কোনো কথা বললো না যে বিরোধী দল তাদেরকে দায়ী করবেন, নাকি আমাদের জনগণের নিয়তিকে দায়ী করবেন? শোনেন জনাব মাহফুজ কামাল, আমি আমি রাজনীতিবিদ নই, আমি রাজনীতির সমীকরণে কথা বলতে আমি আগ্রহীও নই। হ্যাঁ, আমি শুধু একটা কথা বলি। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার ছিল আপনার আমার সবার সরকার। এই সরকারের কাছ থেকে আপনার আমার প্রত্যাশাও বেশি ছিল। এই সরকারের কাছ থেকে আপনি আমি যা প্রত্যাশা করেছিলাম সেটা ছিল স্বচ্ছতা এবং জবাবদিহিতা। কারণ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শুধুমাত্র একজনের ইশারায় দেশ চলতো, তার নাম হচ্ছে শেখ হাসিনা। এর বিপরীতে আপনি আমি চেয়েছিলাম জনগণের অধিকার প্রতিষ্ঠিত হোক, জনগণের মতামতকে আমলে নেওয়া হোক, এবং যথাযথভাবে রাষ্ট্রযন্ত্রের উপরে মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হোক। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই সরকার ক্ষমতা ছাড়ার মাত্র 3 দিন আগে, অর্থাৎ 9 তারিখে এই চুক্তি করতে তারা কেন এত উদ্গ্রীব ছিল, কেন দুদিন পরে জাতীয় নির্বাচন, তার আগে এই চুক্তি তাকে করতেই হলো, এর পেছনে কোনো না কোনো রহস্য আছে, এর পেছনে কোনো না কোনো অশুভ উদ্দেশ্য আছে। সেই অশুভ উদ্দেশ্য হয়তো আপনি আমি এখন জানি না, কারণ এই অন্তর্বর্তী সরকার যারা চালিয়েছে তারা তো খুব বুদ্ধিমান ব্যক্তি। তারা সবাই পিএইচডি করা, ডক্টরেট, দুনিয়ার সকল ধরনের মানুষের সাথে তাদের নানাবিধ যোগাযোগ। তারা যে আপনাকে আমাকে কোথায় আর কিভাবে সর্বনাশ করে গেছে, এটা আপনি আমি হয়তো এখনো জানি না। এটা জানতে আমাদের আরো সময় লাগবে। এই না, কিছু জানি মার্কিন তো। যেমন আমরা একটা জানলাম, চুক্তি আলাপ বাদ দেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যে কর্মকাণ্ড তার তো একটা জলজ্যান্ত প্রমাণ আমরা দেখছি অলরেডি, এখনো দেখে চলেছি। যেটা হলো এরই মধ্যে প্রায় বোধহয় 250-র মতো শিশু মারা গেল এই হামের কারণে। এই যে হাম হলো, হামের টিকাটা তারা কিনলো না, এটা ইউনিসেফের কাছ থেকে কেনার কথা ছিল, তারা বাইরে থেকে কিনবে বলে তারা কিনলোই না শেষ পর্যন্ত। তো এটাও তো অন্তর্বর্তীকালীন সরকারের একটা উপহার আমাদের জাতির শিশুদের জন্য। ওটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি আমি প্রথমে আপনাকে খুব একদম সহজ করে বলি, বাংলাদেশে যে হামের প্রাদুর্ভাব ঘটেছে, বাংলাদেশ যে এখন হামের একটা মহামারীর মধ্যে আছে ইন্টারন্যাশনালি, ধরে শুধুমাত্র এটা কিন্তু বাংলাদেশ নয়, আপনি মনে রাখবেন এই যে এখানে যে হামের মহামারী হচ্ছে, এর জন্য আপনার মিয়ানমারও সংখ্যায় আছে, সংখ্যায় আছে ভারত পর্যন্ত। এটা ছোঁয়াচে রোগ, নানা ক্ষেত্রে এই রোগটা ছড়িয়ে যায়। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনার এই এই প্রেক্ষাপটে, এই প্রেক্ষাপটে যে দায়ী, আমার কাছে মনে হয় এর জন্য পরিপূর্ণ দায়ী হচ্ছে অন্তর্বর্তী সরকার। এবং এই অন্তর্বর্তী সরকারের অথর্ব উপদেষ্টা, যে ভদ্র মহিলার নাম আমি একটু দেখে বলি আপনাকে, আমি লিখে নূরজাহান রাখছি, বেগম। নূরজাহান বেগম। আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে এই ভদ্র মহিলার ইমিডিয়েট ইমিডিয়েট অ্যারেস্ট কামনা করছি। এই ভদ্র মহিলাকে খুব দ্রুত গ্রেফতার করা হোক। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ রাষ্ট্রের যতগুলো বড় সর্বনাশ করছে, এই সর্বনাশের মধ্যে অন্যতম বড় সর্বনাশ হচ্ছে স্বাস্থ্য খাতে, স্বাস্থ্য খাত পরিচালনা করার জন্য একজন অযোগ্য, অথর্ব, আমি বলবো যে সার্বিকভাবেও আনফিট একজন ব্যক্তিকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে, শুধুমাত্র ইউনূস সাহেবের কাছের লোক বলে। এবং সেই ভদ্র মহিলা বাংলাদেশের এতগুলো শিশুর মৃত্যুর পেছনে দায়ী বলে আমি মনে করি, দুনিয়ার কেউ মনে করুক আর না করুক। আমি একজন সামান্য নাগরিক হিসেবে এই বাংলাদেশের এই ভদ্র মহিলাকে অ্যারেস্ট করা হোক, এই ভদ্রলোকে দ্রুত গ্রেফতার করা হোক, সেটা আমি কামনা করি। হয়তো তিনি আচ্ছা, গ্রেফতার হবেন না। কেবল ওনাকে বলবেন কেন? ওনার সঙ্গে তো একজন সহযোগীও ছিল, একজন সহকারীও ছিল, অধ্যাপক সাইদুর রহমান। তো উনি তো ডাক্তার মানুষ, উনি এই ব্যাপারটা বুঝলেন না কেন? শোনেন, একটা কথা খুব সহজ করে আপনাকে বলি। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় সমস্যাটা ছিল হচ্ছে এই সরকারটা নানাভাবে নানাভাবে বহু কিছুকে তোয়াক্কা করেনি। রাষ্ট্রের নিয়ম রীতি ভবিষ্যৎ, হ্যাঁ, রাষ্ট্রটা কোন দিকে যাচ্ছে, সেগুলোকে কোনো কিছুই তারা তোয়াক্কা করেনি। এই তোয়াক্কা না করার ফল হচ্ছে আমাদের এই 250 শিশুর মৃত্যু। আমি আমি প্রাথমিকভাবে এই ভদ্র মহিলার গ্রেফতার কামনা করি। এই ভদ্রমহিলাকে দ্রুত গ্রেফতার করা উচিত, নাম্বার 1। তার পরবর্তীতে এর সাথে আরো যারা যুক্ত, অবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। তারা
3টা সর্বনাশ করছে বাংলাদেশের। এই 150 শিশু তো মারা গেছেই। আমাদের যে ধরেন ভ্যাকসিনেশন নিয়ে আমাদের একটা অহংকার ছিল যে আমরা একটা অতি দরিদ্র দেশ, তারপরেও ভ্যাকসিনেশন নিয়ে আমরা অনেক ভালো একটা জায়গায় ছিলাম। আমাদের সেই অহংকারটাকে তারা নষ্ট করে দিচ্ছে। আর থার্ড হচ্ছে বাংলাদেশ কিন্তু এখন আরো ঝুঁকিপূর্ণ দেশ, কারণ হচ্ছে এই এটা কিন্তু এখন পার্শ্ববর্তী দেশেও ছড়িয়ে পড়ার শঙ্কা করা হচ্ছে আপনার আন্তর্জাতিক সংস্থাগুলোর তরফ থেকে, যেটা আপনার আমার জন্য ভালো কিছু নয়। এটা একটা কলঙ্ক তিলক, এবং এই কলঙ্ক তিলক উপহার দিয়েছে আপনাকে আমাকে ইউনূস সাহেবের অন্তর্বর্তী সরকার এবং তার অথর্ব উপদেষ্টা নূরজাহান বেগম। আমি দ্রুত অন্তত এই ভদ্র মহিলাকে গ্রেফতার যাতে করা হয় সেই দাবি আমি আপনার মাধ্যমে জানিয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা আমরা যদি আবার একটু ওখানে যাই, আগের ঘটনায় যাই, আপনার নিশ্চয়ই মনে আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে যে চুক্তিটা আমরা শুরুতে আলাপ করলাম, যেটাকে আমি ব্যক্তিগতভাবে একটা গোলামী চুক্তি মনে করি, এই চুক্তির সঙ্গে একদম অপ্রাসঙ্গিক ভাবে খুব জড়িত ছিলেন আমাদের তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, এবং বাণিজ্য উপদেষ্টাও ছিলেন, এবং সবকিছুই নিশ্চয়ই প্রধান উপদেষ্টার সবুজ সংকেত পেয়ে হয়েছে। আপনি নূরজাহান বেগমের গ্রেপ্তার দাবি করছেন, এই 3 মহাপুরুষের ব্যাপারে আপনার কি মন্তব্য? না, এখানে প্রথমত হচ্ছে ধরেন এই চুক্তিতে, এই প্রথমত ইউনূস সাহেব যে চুক্তিটা বাংলাদেশের জাতীয় নির্বাচনের 2 দিন আগে মানে 9 তারিখে করেছেন, আমার কাছে মনে হয়েছে এই চুক্তিটা এত দ্রুত করার পেছনে তার কোনো মতলব আছে, কোনো অসৎ উদ্দেশ্য আছে। এই চুক্তির মাধ্যমে তিনি অন্য কিছু হাসিল করতে চান বা অন্য কাউকে কোনো কিছু দিতে চান, তার একটা আপনার মতলব ছিল বলে আমি মনে করি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, দেখেন আমি আবার বলছি, আই এম নট দ্য পলিটিশিয়ান, আই এম নট দ্য গভর্নমেন্ট পলিসি মেকার। হ্যাঁ, আমি সমালোচনা করতে পারি এই চুক্তির আর কি কি শর্ত বাংলাদেশ নামক রাষ্ট্রের আপনার অর্থনৈতিক সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করেছে, আপনার আমার অর্থনৈতিকভাবে ডিসিশন নেওয়ার সামর্থ্যকে আপনার শেষ করে দিয়েছে, সেটা নিশ্চয়ই আলোচনা করার জন্য আরো অনেক মানুষ আছেন, আরো অনেক প্রেক্ষাপট আছেন, রাজনীতিবিদরা আছেন, তারা হয়তো আলাপ করবেন, তারা আপনার আমার সামনে আনবেন। আমার কাছে মনে হয় সেই বিষয়গুলো হয়তো আগামীতে আলোচিত হবে। আপনি বললেন না যে সংসদে এটা নিয়ে কেউ কোনো কথা বলে না, সবাই মনে হয় মেনে নিয়েছে। শোনেন, এই দিন দিন নয়, আরো দিন আছে, কথাটা মনে রাখবেন। আজকে আজকে আলোচনা হচ্ছে না, হতেও তো পারে দুই বছর পরে এটা নিয়ে কোনো মামলা হতে পারে, হতেও তো পারে 2 বছর পরে এই সরকার, যে সরকার আপনাকে এখন কোনো কথা বলতেছে না, তারাই আবার উচ্চকিত হতে পারে, হতে পারে। রাজনৈতিক অঙ্গনে বহু কিছু ঘটতে পারে। আমি আপনাকে খুব ছোট্ট উদাহরণ বলি। জুলাই আগস্টের আন্দোলনের একটা বড় আপনার স্লোগান ছিল হচ্ছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আমরা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সবাই এক ছিলাম। আমরা মনে করেছিলাম যে শেখ হাসিনার গত সরকার মনে হয় বাংলাদেশকে দিল্লির কাছে লিজ দিয়ে গেছে। ইউনূস সাহেব 18 মাস ক্ষমতায় ছিলেন, একটা চুক্তির একটা ধারা আপনার আমাকে দেখিয়ে বলতে পেরেছে যে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে এবং সেখান থেকে আমরা বেরিয়ে আসলাম? একটা আপনাকে আমাকে দেখাতে পেরেছে, হাজির করতে পেরেছে? পারে নাই। এই চুক্তি নিয়ে এখন হয়তো কথা হচ্ছে না, আগামীতে হয়তো পুঙ্খানুপুঙ্খ ভাবে আলাপ হবে, এবং হতে পারে এর পেছনে যারা এই চুক্তিকে নিয়ে যারা নানা রকম স্বার্থ সিদ্ধির পথে হেঁটেছেন, তারাও হয়তো নানাভাবে জবাবদিহির আওতায় আসবেন, এটা আমি মনে করি। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে আমরা এর আগেও দেখেছি বিভিন্ন সময়ে যে এরকম অন্তর্বর্তীকালীন সরকার বলেন অথবা তত্ত্বাবধায়ক সরকার বলেন, এই সমস্ত নির্দলীয় সরকারগুলোতে যারা নাকি দায়িত্ব পালন করেন গুরুত্বপূর্ণ পদে, তারা পরবর্তী সরকারের কোনো পদ পান না। কিন্তু আমরা এখানে দেখলাম যে ডক্টর খলিল, উনি মন্ত্রী হলেন, পররাষ্ট্রমন্ত্রী হলেন, এবং অন্তর্বর্তীকালীন সরকারের যিনি আপনার অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনি এসে এই সরকারের আইনমন্ত্রী হলেন। এই যে বিষয়গুলো, তো এগুলো কি মনে হচ্ছে যে এই বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারেরই ধারাবাহিকতা রক্ষা করতেছে? না, আমার সেটা মনে হয় না, আমার সেটা মনে হয়। তবে শোনেন, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ, আমার আমার সামান্য বিবেচনায় মনে হয় কি, রাজনীতিকে বা রাষ্ট্রযন্ত্রকে আপনি আমি যেরকম সরল সোজা করে দেখি, রাজনীতি বা রাষ্ট্রযন্ত্র কিন্তু এত সরল সোজা নয়। হ্যাঁ, এর পেছনে ভেতরে বহু ধরনের আপনার কাহিনী আছে, মেকানিজম আছে, নানা ধরনের আপনার যোগাযোগ আছে। হ্যাঁ, যেগুলো আমার পক্ষে তো বোঝা সম্ভবপর নয়, আমি মনে করি আপনার পক্ষে বোঝা সম্ভবপর নয়। এগুলো অনেক উচ্চ লেভেলের গেম আছে, অনেক উচ্চ লেভেলের যোগাযোগ আছে। হ্যাঁ, সেটা হয়তো মেনে নেওয়াটা অনেকটা প্রয়োজনীয় হয়ে পড়ে অনেক রাজনৈতিক দলের জন্য। তো বিএনপি আসলে কি কারণে এই কাজগুলো করেছে সেটা আপনার আমার কাছে এখন পরিষ্কার নয়। আপনি ধরেন ধরেন এই যে খলিলুর রহমান সাহেব, তিনি আমাদের এখন পররাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, বিএনপি তো এই লোকের পদত্যাগ চেয়েছে, প্রেস কনফারেন্স করে পদত্যাগ চেয়েছে।
এখন সেই লোককে নিয়ে আপনি মন্ত্রিসভায় নিয়ে এসে বসালেন, এতে আপনার বিএনপির যে মানুষের প্রতি যে কমিটমেন্ট, বিএনপির যে অবস্থান, সেটা আপনার ক্ষুণ্ণ হয়েছে না? অবশ্যই ক্ষুণ্ণ হয়েছে। এখন হয়তো সেই অবস্থানগুলো ক্ষুণ্ণ হওয়াগুলো ছোট, সেগুলো হয়তো এখন এক জায়গায় হওয়ার এখনো সুযোগ পায়নি, কিন্তু এতে মানুষের যে আস্থাহীনতা তৈরি হয়েছে, মানুষ যে এটাকে পছন্দ করেনি, সেটা হয়তো পরে প্রতিফলিত হবে। এই কাজগুলো তারা করেছেন। এখন কেন করেছেন, কি জন্য করেছেন, আপনার আমার করণীয় কি, সেগুলোর জন্য আসলে সময় যেতে হয়। সময় যাক, তারপরে আপনি বুঝতে পারবেন। এত বড় বড় অর্থনৈতিক চুক্তি করলো, যত সময় যাবে তত তো অর্থনৈতিক ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে থাকবো। এখন হতে হতে যখন আমরা ফকির হয়ে যাব, তখন যদি আমরা বুঝতে পারি, তত যদি সময় যায় এবং অত সময় পরে যদি বুঝতেও পারি, কি আর করার থাকবে। এটাকে মনে হয় নিয়তি হিসেবে মেনে নয়, মনে হয় সবচেয়ে ভালো। আমি জানি না আপনি কি বলছেন। আমি আমি আপনাকে, আমার মনে হয় আলোচনাটা আমার শেষ পর্যায়ে চলে আসি। আপনাকে আমি ছোট্ট একটা উদাহরণ করে বলি। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ নামক রাষ্ট্রযন্ত্রের শীর্ষ পদে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন অধ্যাপক, একজন গুণী ব্যক্তি বাংলাদেশকে রাষ্ট্র পরিচালনা করছেন, এটা তিনি দায়িত্ব পাচ্ছেন, প্রাথমিকভাবে আমি খুব উচ্ছ্বসিত হয়েছিলাম। আমি ভীষণভাবে আশাবাদী ছিলাম যে এবার মনে হয় বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রে আপনার ইতিবাচক কিছু পরিবর্তন আসবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কি জিনিস, হ্যাঁ, ইনি কি জিনিস, এই ভদ্রলোককে দুজন ব্যক্তি খুব ভালো চিনতে পেরেছিলেন। একজন হচ্ছেন শেখ হাসিনা, আর আরেকজন হচ্ছে আহমদ ছফা নামে একজন জনবুদ্ধিজীবী। আমি আমার মনে হয় আলোচনাটা শেষ, আমি আপনাকে কয়েকটা লাইন একটু পড়ে আপনাকে শুনিয়ে আমি আলোচনাটা শেষ করি। হ্যাঁ, আমি আহমদ ছফার একটা বই আপনাকে দেখাই, এই বইটার নাম হচ্ছে হারানো লেখা। এই বইয়ে 1997 সালে আহমদ ছফার একটা লেখার আপনার রেফারেন্স আছে। এই নিবন্ধের নাম হচ্ছে আপনার সমাজ বনাম সুশীল সমাজ বিতর্ক। সেখানে একটা ছোট্ট চ্যাপ্টারে, ছোট্ট একটা অনুচ্ছেদে আহমদ ছফা লিখেছেন, আমি একটু সময় নিয়ে আপনাকে পড়ে শোনান। উনি বলছেন, প্রফেসর ইউনূস পাট খেতে বটগাছের মতো পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। আমরা একটু গর্ববোধ না করে পারি না, কিন্তু বাংলাদেশের মতো একটি ছোট্ট দেশ ওই রকম বিশাল দানবীয় আকারের মানুষের ওজন বইতে পারবে কিনা, সেটাই হলো কথা। তিনি বিধবা, বেওয়া, হাড় জিরজিরে, ন্যাংরা, নুলো এসব মানুষকে তার সুদের কারবারের সঙ্গে জড়িয়ে ফেলে আন্তর্জাতিক ধনবাদের সাথে একটি গাঁট ছড়া বেঁধে ফেলেছেন। পশ্চিমাদের এই ওয়ান্ডার বয়, আমি শব্দটা আবার বলছি, ডক্টর আহমদ সাহেব বলছেন, পশ্চিমাদের এই ওয়ান্ডার বয় আমাদের সমাজকে কোথায় নিয়ে যাবে? প্রফেসর ইউনূস যা করেছেন এবং বিশ্বব্যাপী তার যে পরিচিতি, তুলনামূলক বিচার করলে দেখা যাবে কুকুরের চাইতে তার লেজ অনেক গুণ লম্বা হয়ে পড়েছে। রামায়ণের হনুমান তার দীঘল লেজ দিয়ে একবার স্বর্ণলঙ্কা দাহ করেছিলেন। প্রফেসর ইউনূস তার আন্তর্জাতিক লেজ দিয়ে সোনার বাংলার কি দশা করেন, সেটা দেখার অপেক্ষা। আমার আর কিছু বলার নাই। জি, অনেক ধন্যবাদ জনাব ফারহাদ মিনহাজ। আহমদ ছফা যেটা দেখার অপেক্ষার কথা বলেছেন, সে অপেক্ষায় আমরা মোটামুটি টের পাচ্ছি এখন অলরেডি। আহমদ ছফা দেখে যেতে পারেন নাই, উনি মারা গেছেন, এবং হয়তো মারা যেয়ে উনি বেঁচেই গেছেন, যেটা দেখতে হয়নি ওনাকে। আমরা দেখছি এবং আমরা জ্বলছি সে আগুন।